২০২৪ সালের জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন। দুপুর ১২টায় জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায় করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে দুপুর ১২:১৫টার দিকে বিচার কাজ সরাসরি সম্প্রচার শুরু হয়। এ সময় শেখ হাসিনা বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ ৫ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের ৭ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এদিকে জামায়াতের প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজল হোসেনের রিপোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এর মধ্যে দিয়ে দলটির আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। তবে জামায়াত ইসলামের প্রতীক দাড়িপাল্লা থাকবে কিনা সে বিষয়ে কোনো আদেশ দেননি দেশের সর্বোচ্চ আদালত। জামায়াতের প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ। আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাদের কোনো ভূমিকা ছিল না তারাই এখন গণতন্ত্রের কথা বলছে। তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধা প্রজন্ম স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণের সম্মতি ছাড়া কোনো সংস্কার কিংবা করিডোর হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের জুলাই অভ্যুত্থানের সব হত্যাকাণ্ড, গুম, খুনের বিচার করবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোকে হতাশ করেছেন বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। অনেক ধন্যবাদ। ৯ মাস যুদ্ধের পরে এই দেশটিকে স্বাধীন করেছি আমরা। এই যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, সুতরাং গণতন্ত্রকে ব্যাহত করবে না। আমরা মুক্তিযোদ্ধারা যখন বলবো যে অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন, তখন এটার জন্য আপনারা আর কারো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এই দেশ আমরা গড়েছি, আমরা সৃষ্টি করেছি। এই দেশ যতদিন থাকবে, যেই বয়সে আমাদের হোক না কেন, আমরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ইনশাআল্লাহ আমরা রাখব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্টরা যেন পুনর্বাসিত হতে না পারে সেজন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনগণ নির্বাচনমুখী হলে সব ষড়যন্ত্র জনগণই মোকাবেলা করবে উল্লেখ করে তিনি বলেন, কাল প্রধান উপদেষ্টার ডাকা আলোচনায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের পথে হাঁটার অনুরোধ করেন বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা অনেক বিশ্বাস করে ওনাকে, প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি, অনেক বিশ্বাস করে। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন, এতে আমরা হতাশ। কেননা উনি বলেছেন
একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হলেও দুর্নীতির কারণে দীর্ঘদিনেও যথোপযুক্তভাবে তা কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে আগারগাঁয়ে চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের তরুণ জনশক্তি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জানিয়ে কৃষি, শিল্প, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঢাকার আগারগাঁয়ে বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত হল চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন। সকালে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও 200 জনেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ আয়োজনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক তরুণ এবং তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। Half the population of Bangladesh, as you mentioned, is under the age of 26. That's amazing power for Bangladesh. And a very, very creative, very dedicated young people. Young people who can be trusted with all the challenges of business, all the challenges of the world. বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হলেও দীর্ঘদিনও যথোপযুক্তভাবে তা কার্যকর হয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে সকল দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আস্থা করে নিক্ষেপ করেছে। The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh. And that is opportunity we got right now in history. So please be part of our history. বিডার মাধ্যমে নতুন নতুন বিনিয়োগের দ্বার উন্মোচন হবে উল্লেখ করে কৃষি, শিল্প, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। As we embark on this journey together, I invite you to explore the extensive opportunities that Bangladesh offers, from textile and garments to pharmaceuticals, agro-processing, fisheries, jute, as you have mentioned, and information technology. Our sectors are ripe for investment and collaboration. I urge Chinese investors to make Bangladesh their home and their production hub. Our young people is ready to accept that challenge. পাটের বহুমুখী ব্যবহারে চীনা প্রযুক্তি কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে চীনা প্রতিনিধি দলকে ধন্যবাদও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঈদুল আজহা উপলক্ষে আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে 11টি ট্রেন ছেড়ে গেছে। দিনব্যাপী বিভিন্ন গন্তব্যে 43টি ট্রেন চলাচল করবে। ঈদে ঘরমুখ মানুষের সুবিধায় বাড়তি 5 জোড়া বিশেষ ট্রেন সহ 3টি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো 4 জুন থেকে চালু হবে। যাত্রীরা বলছেন, টিকিট অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। নিবিড় পরিচর্যা এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে 3 স্তরের চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেজন্য ব্যাপক প্রচারণা, সেটা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে সচেতন করা হচ্ছে। এছাড়া বিশেষ টিম গঠন করা হয়েছে যেন কোনোভাবেই যাত্রী সাধারণ ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে। ঈদুল আজহা উপলক্ষে রাজধানী জুড়ে বসছে মোট 19টি অস্থায়ী কোরবানি পশুর হাট। এর মধ্যে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে হাটগুলো। আর তাই ক্রেতা সমাগমের বৃদ্ধির সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানি পশু আসায় পরিপূর্ণ পশুর হাট। তবে গেল কয়েক বছরের তুলনায় কোরবানির পশুর দাম কিছুটা বেশি বলে জানালেন ক্রেতা বিক্রেতা উভয়। বিস্তারিত আবু সাইদ রিপোর্ট। দরজয় করা নাড়ছে ঈদুল আজহা, আর তাই তো কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাটগুলো।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে হরদম আসছে কোরবানির পশু। তবে গেলবারের চেয়ে এবার ভারতীয় গরুর আধিপত্য শূন্যের কোঠায় আসায় দেশীয় গরুর দাপট অনেক বেশি, আর সেই অনুপাতে দামও হাঁকছেন খামারি ও ব্যবসায়ীরা। এটা দাম চাইতেছি 10 লক্ষ টাকা, এখন কাস্টমার আইতে আছে, জিগাইতে আছে, দাম বলতেছে না। গরু লালন পালন যে খরচের সাথে সবকিছু আমরা সমঝোতা রেখেই আমরা দাম চাচ্ছি, যে দাম আমাদের কাঙ্ক্ষিতই আমরা ওটা পাবো আশা করি। বেচা বিক্রি ওইভাবে শুরু হয়নি, আগামীকালকে থেকে পুরো শুরু হয়ে যাবে। তবে পশু বিক্রেতারা বলছেন অতীতের তুলনায় গো খাদ্যসহ সবকিছুর দাম বেশি হয়, এবার কোরবানির পশুর দাম বেশি, আর তাই ভিন্ন মত ক্রেতাদের। কয়েক জায়গায় দেখবো, দেখে দেন হচ্ছে আমরা মানে গরু কেনার চেষ্টা করবো আর ঠিক আছে, দেখে যায় বলতেছে ভাই কত, ওনার ওইভাবে চাচ্ছে, যখন আপনি কিনতে যাবেন তখনই একটা দাম 5 লাখ করে চলে আসবে। বর্তমানে ইন্ডিয়ান গরু বাংলাদেশে না থাকার কারণে মনে করেন যে দেশীয় যে গরুগুলো আছে, খামারিরা বা বলেন যারা ফার্মের মালিক যারা আছে, এই দেশি গরুতে দাম একটু বেশি বাড়ায় দিচ্ছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার 19টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসবে 10টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে 9টি অস্থায়ী হাট। কোরবানির পশুর বাজারে এবার ভারতীয় গরুর আধিপত্য না থাকার কারণে যেসব গরু বাজারে উঠেছে সেসব গরুর দাম অনেকটাই হাঁকছেন ব্যবসায়ীরা। তবে ধর্মপ্রাণ মুসল্লিদের একটাই কথা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সাধ্যের মধ্য থেকে যেন তারা কোরবানি দিতে পারেন সেই প্রত্যাশা ছিল সবার মুখে মুখে। তেজগাঁও পশুহাট থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025-এর কিছু কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ রয়েছে স্বীকার করে বিদ্যুৎ উপদেষ্টা জানান এই বিষয়ে সচেতন রয়েছে সরকার। দুপুরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ওই অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিলে এসব কথা বলেন তিনি। জানান অধ্যাদেশটি রেখে কি কি ব্যবস্থা নিলে তা গ্রহণযোগ্য হবে সেটি উপদেষ্টা পরিষদে তুলে ধরবেন তিনি। এ সময় কর্মপরিবেশ ঠিক রেখে ও সচিবালয়ের সংস্কৃতি মেনে যে কোনো কর্মসূচি পালনের আহ্বান জানান ভূমি উপদেষ্টা। এদিকে অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মকর্তা কর্মচারীরা। অধ্যাদেশ করা বা করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। সেখানে আমি যে ব্যাপারটা সচিব কমিটির রিপোর্ট সম্পর্কে আমি জানি, আপনাদের বক্তব্যটা আপনারা দিলেন, এটাও আমি শুনলাম। এরপরে বাকিটা আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে আমার সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন। টানা বর্ষণের ফলে সিলেটের গোপালগঞ্জে ভয়াবহ টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপা পড়ে নিহত হয়েছেন একই পরিবারের 4 সদস্য। গতরাত 2টার দিকে জেলার গোপালগঞ্জ উপজেলার লক্ষণবন্দ ইউনিয়নের বগদিয়ার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান টিলার পাদদেশে রিয়াজউদ্দিনের বাড়ি। টানা বর্ষণের কারণে ভোররাতে টিলা ধসে পড়ে তার ঘরের উপর। সে সময় ঘুমন্ত ছিলেন সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয় রিয়াজউদ্দিন, স্ত্রী রহিমা খাতুন এবং 2 সন্তান আব্বাস ও সামিয়া খাতুনের মরদেহ। এই ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।